2026 সালের আমাদের নিট, এই যে পেপার লিক, এই যে ঘটনাটি ভারতের পরীক্ষা ব্যবস্থার উপর প্রচন্ড প্রভাব। এখনকার যারা কোট আনকোট জেনজি বলছে, মিস্টার শঙ্খ ব্যানার্জি একজন রিনাউন্ড SRF সিনিয়র রিসার্চ ফেলোশিপ, কার্ডিয়াক ডিসফাংশন, হার্ট অ্যাটাক। আমরা আজকালকার দিনে প্রায়শই প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটি ঘরে ঘরে এই ধরনের রোগ আমাদের বয়স্ক এবং এখন ইয়ং জেনারেশনের মধ্যেও দেখা যাচ্ছে। 8 বছর ধরে পড়াচ্ছেন এই মেডিকেল নিট এবং মেডিকেলের সমস্ত স্টুডেন্টদেরকে প্রতিনিয়ত এনকারেজ করে যাচ্ছেন ওনার এই অধ্যাপনার মধ্যে দিয়ে। উনি লাইফ সায়েন্সে CSIR নেট এবং গেট এবং নিট ন্যাশনাল লেভেল এক্সামিনেশন AIR 64, অল ইন্ডিয়া র্যাঙ্ক 64, এছাড়াও উনি গেট এক্সেল কোয়ালিফাইড, অল ইন্ডিয়া র্যাঙ্ক 367, WB সেট 2017 উনি কোয়ালিফাইড। নমস্কার, আমাদের আজকের প্রধান অতিথি মিস্টার শঙ্খ ব্যানার্জি। স্যারকে কিছু কিছু সময় প্রশ্ন করেছি, কিন্তু স্যারের মুখে যেটা একটা বারবার একটি শব্দ বা একটি ফ্রেজ বারবার আমি শুনেছি, সেই শব্দটা মাইক্রো RNA এবং তার ওরিয়েন্টেড কিছু রেগুলেশনস ইন কার্ডিয়াক সিস্টেম। অর্থাৎ দর্শকরা, তোমরা সবাই বুঝতে পারছো স্যারের এই মেডিকেল সায়েন্স নিয়ে কতটা দৌড় এবং এই নিট সম্পর্কিত আলোচনায় আমাদেরকে কতটা সহযোগিতা করতে পারবে। চলুন না আজকে একবার এই কথায় কথায় বৈঠকিতে এই বিস্তারিত আলোচনা নিট সম্পর্কিত শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস বা পদক্ষেপ নিয়ে আলোচনায় সীমিত না থেকে প্রস্তুতিটাও কিভাবে নেওয়া যায় বা আমাদের বৈঠকে কিভাবে নিট অ্যাসপিরেন্টদের আরেকটু এগিয়ে দেবে এক পদক্ষেপ। আসুন না আমাদের সেই রিনাউন্ড নান আদার দ্যান শঙ্খ ব্যানার্জির সাথে একটু আলোচনা করি কথায় কথায় বৈঠকিতে। নমস্কার, চলুন শুরু করা যাক আমাদের এই আড্ডা। নমস্কার স্যার, স্বাগত আপনাকে আমাদের এই পডকাস্ট নতুন উদ্যোগ বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনের তরফ থেকে কথায় কথায় বৈঠকিতে। আশা করছি আপনি ভালো আছেন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওভার হিয়ার। আই এম এক্সট্রিমলি অবলাইজড টু বি ইন দিস প্ল্যাটফর্ম। আর এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে এখানে কি ফরম্যাটে স্টুডেন্টসদেরকে প্রিপেয়ার করা হবে এবং কি কি হতে চলেছে সে সম্পর্কে একটা প্রায়র আইডিয়া দেওয়া হবে রিগার্ডিং দ্য ওভারঅল সোশিও পলিটিক্যাল সিনারিও। সেই জায়গাটাকে নিয়েই আমাদের এখনকার যা উদ্যোগ। তো স্যার, আপনি তো একজন সিনিয়র রিসার্চ ফেলোশিপ এবং আপনি রিসার্চ করেছেন, তো ইফ আই এম নট রং, আমার যদি কোথাও সেরকম ভুল না হয়ে থাকে, আমি প্রথম প্রশ্নটা আপনাকে আমাদের সমস্ত নিট অ্যাসপিরেন্টদের তরফ থেকে প্রথম করতে চাই যে এই যে একটা ছাত্র ক্লাস 12 পাস করলো, তার কাছে সে সায়েন্স নিয়ে পড়ে পাস করলো যথেষ্ট ভালো শতাংশ পার্সেন্টেজ নাম্বার নিয়ে, তো তার কাছে নেক্সট পদক্ষেপটা তার মাথায় চলে আসলো যে আমি জেক্সপো দেব বা পলিটেকনিক দেব বা আমি WB JEE বা জয়েন্ট এন্ট্রান্সের দিকে আমি ধীরে ধীরে আমি এগোবো। তো সে তো সেই সময় নাও ভাববে, কারণ আজকালকার দিনে একটি আধুনিক যুগের একটি ছেলে বা মেয়ে, ধরুন সে খুব কষ্ট করে 12-এ সায়েন্স নিয়ে পড়ে প্রচুর টাকা অর্থ বিনিয়োগ করে সে এতটা দূর পৌঁছলো, তো সে আজকের আধুনিক এই চিত্রপটে, এই অপপটে দাঁড়িয়ে সে এই সিনারিও দেখছে, সমস্ত সমাজ গর্জে উঠছে। তো আপনাদের সময় সেরকম তো কিছু ছিল না আমার মনে হয়, তো আপনি কিভাবে এই জিনিসটাকে তাদেরকে একটু এনকারেজ করবেন স্যার? সবচেয়ে বড় কথা হচ্ছে যখন একটি স্টুডেন্ট সে 11-এ উঠছে, তার প্রিপারেশন কিন্তু 11 থেকে না, তার প্রিপারেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে ক্লাস 10 অনওয়ার্ডস। আদারওয়াইজ সে কিন্তু একজন নিট অ্যাসপিরেন্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে না। নেক্সটলি যখন তাকে সে পড়াশোনাটা করছে, সিনারিও যাই হোক না কেন, তাকে পড়াশোনাটাকে তো বুঝতে হবে। ফার্স্ট অফ অল হি অর শি হ্যাজ টু গেট দ্য আইডিয়া হাউ টু স্টাডি। ডেফিনেটলি।
এবার সেটা যখন তার কাছে ক্লিয়ার হলো, সিনারিও যাই হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, আদারওয়াইজ তাকে পড়াশোনাটা করে সেই জায়গাটাই পৌঁছতে হবে যে সে এই রকম একটা পরীক্ষার জন্য নিজে আদৌ এলিজিবল কিনা, সেই জায়গাটা তৈরি হোক। তারপরে বাদ বাকি সিনারিও, বাদ বাকি সোশিও পলিটিক্যাল সিনারিও, সেগুলো নিয়ে ভাবা যাবে। আদারওয়াইজ পড়াশোনার জায়গাটা রেডি হোক। স্যার ডেফিনেটলি আমি আপনার সাথে এগ্রি, কিন্তু একটা ছেলে ক্লাস 10 থেকে, আপনি বলছেন, বা একটা মেয়ে ক্লাস 10 থেকে ভাবছে বা ভাবতে শুরু করছে যে আমি নিটের জন্য এলিজিবল কিনা, বা am I confident to give this exam or not, তো তার সাইকোলজি কি ডেভেলপ করবে যে হয়তো ধরে নিলাম আমি, ধরুন সে মাধ্যমিকে র্যাঙ্ক করলো স্কুলে, বা 12-এ সে র্যাঙ্ক করলো স্কুলে, এবার স্কুলে সবাই র্যাঙ্ক করে স্যার, একটা পড়ার চাপে 4টে টিউশনস, 10টা মাস্টার্স, বাড়ির চাপ, সে নর্মালি একটা ছেলে যে সায়েন্স টার্মিনোলজিটাকে ঠিক করে বুঝতো না একটা সময়, সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ছে, এবং পড়ার পর সে একটা খুব ভালো 90% নাম্বার পেয়ে গেল এবং ভালো কলেজেও চান্স পেয়ে যাবে। তার সাইকোলজিতে কি ডেভেলপ এমন করা উচিত বা কি করবে যেখানে সে মনে করবে যে ইয়েস, আই এম আ নিট অ্যাসপিরেন্ট। তো একটা প্রশ্ন এরকম করাই যায়, 2026 সালের আমাদের নিট, এই যে পেপার লিক, এই যে ঘটনাটি ভারতের পরীক্ষা ব্যবস্থার উপর প্রচন্ড প্রভাব ফেলল, তো কতটা মানে ছাত্রছাত্রীর কি আর পরীক্ষা দিতে ইচ্ছা করবে আদৌ, আপনার কি মনে হয়? দেখুন, টু বি ভেরি অনেস্ট, একজন স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে যদি বলি, তার প্রথমেই যেটা মনে হবে যে আমি এইরকম একটা সিনারিওতে দাঁড়িয়ে আর এই ধরনের কোনো এক্সামিনেশনের দিকে যাব না, এটা মনে হতে পারে। বাট টু বি মানে যত সময়টা এগোবে, তারা যত রিয়েলাইজ করবে যে দিস ইজ নাথিং বাট এ সিন, একটা ফেজ, এই ফেজটা যত ওভারকাম করা যাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু যদি এই এক্সামটা কোয়ালিফাই করে, তাহলে কিন্তু তারা একটা পজিশন পেয়ে যাচ্ছে অ্যাজ এ ডক্টর, নামের আগে ডক্টর কথাটা যোগ হবে, দ্যাট ইজ এ মোটিভেশন। তো যে সিচুয়েশনই আসুক না কেন, যে ফরম্যাটই আসুক না কেন, হয়তো সেটা সিস্টেমটাকে কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য টালমাটাল করে দিয়েছে, মানছি, কিন্তু স্টুডেন্টরা, এখনকার যারা কোট আনকোট জেনজি বলছে, তারা কিন্তু এতটা বোকা নয়, তারা কিন্তু ওই প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বোঝে। হয়তো ইনিশিয়ালি জিনিসটাকে রেজিস্ট করেছে কারণ সিচুয়েশন সেই জায়গায় তাদেরকে রেজিস্ট করতে বাধ্য করেছে, but eventually they will understand what is the value of it and definitely they will come to the mainstream, এটা আমার ধারণা। Definitely sir, I'll definitely agree with you, but sometime I also feel that কিছু পরীক্ষার্থী যারা তো সৎ, যারা তো প্রত্যেকবার এই পরীক্ষাটা দিচ্ছে একটা সৎ মানসিক অবস্থা থেকে, আপনি যে বললেন যে মেন্টাল ডেভেলপমেন্ট, আমি একটা ডক্টরেট উপাধি পেয়ে যাব, রাইট, ডেফিনেটলি, কিন্তু পেপার যে লিক হয়ে গেল, আমি একটা দিনের পর দিন পড়াশোনা করলাম, দিনের পর দিন আমি অপেক্ষা করে রইলাম যে আমি পরীক্ষাটা দেব, শুধু ওই একটি দিনের জন্য অপেক্ষা, সেটা তার ভবিষ্যৎটাকে নির্ধারণ করে দেবে, রাইট, কিন্তু কতটা মানে আর কি সে নেক্সট আরেকবার যাবে পরীক্ষা দিতে, মানে আমার প্রশ্নটা এই রকম স্যার, ঘটনার প্রভাব আপনি ডেফিনেটলি ইউ আর সেইং দ্য ইটস আ সিন, after you overcome this situation you will see the what is actually, you could see the actual heaven, right, definitely sir, আমি কিন্তু একটা পরীক্ষার মধ্যেই যদি এত কিছু একটা ডিকনস্ট্রাকশন লুকিয়ে থাকে, বারবার ভাঙছে, বারবার করছে, তাদের মানসিক অবস্থাটা কিভাবে স্যার আপনি দেখছেন, সাইকোলজিটা তো ভেঙে যাচ্ছে। ডেফিনেটলি সাইকোলজি ভাঙছে, নো ডাউট। ইভেনচুয়ালি তারা যে অবস্থাটা ফেস করছে সেটা হয়তো আরো খারাপের দিকেই যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করছে, সেটা নিয়েও কোনো কিছু দ্বিমত নেই, বাট আবারও আমি আবার একই কথায় ফিরছি, সেটা হচ্ছে যে তাকে নিজেকে ডিসিশন নিতে হবে যে সে কি চাইছে। সে যদি চায় একটা বড় কিছু নিজের লাইফে করতে, তাহলে কিন্তু তাকে স্টিক করে থাকতে হবে যে সিচুয়েশনে আসুক না কেন।
আজ প্রত্যেকটা মানুষ সে কি করছে বা কি করবে একটা ছাত্র কিন্তু তাকে ডিসাইড করে দিতে হবে। ইফ হি অর শি হ্যাজ টেকেন দিস ডিসিশন, হোয়াট হ্যাপেন্স, যত রকম সিনারিও আসুক না কেন, যত রকম হ্যাজার্ড বা হার্ডলস তাকে ফেস করতে হোক না কেন, ইভেনচুয়ালি কিন্তু তাকে সেই জায়গাটায় রিচ করতে হবে এবং সেটাতে তাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। হ্যাঁ, এটা একদম আউট অফ অ্যাসপেক্ট যে ইভেন্টটা হয়েছে এবং সেটা হওয়াটা একদমই লজিক্যাল না, বাট স্টিল তারা যদি এখন দাঁড়িয়ে এই ভাবনাটা নিয়ে হাউতাশ করে যে আমরা আবার আমাদের নিট দিতে হলো, আমাদের প্রিপারেশনটা ইভেনচুয়ালি কোনো একটা পজিটিভ আউটপুট পেলো না, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু তাদেরকে খুব একটা হেল্পফুল জায়গায় নিয়ে যাবে না। So basically, if they have taken this decision, if they are mentally prepared to take this, I mean, examination seriously, then they will definitely go for it, or they should go for it. ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা জানতেই পারলে, দেখুন স্যার কিন্তু খুব একটা সহজভাবে সরলভাবে কথা আমাদের সবার কাছে বলে দিল। স্ট্রিক্ট, তোমাকে তোমার ভিশনটাতে স্ট্রিক্ট থাকতে হবে। তুমি হয়তো ফেলিয়ার, তুমি হয়তো ফেল করলে, বা এই যে সিনারিওটা দেখে তুমি হয়তো ভাবলে যে তুমি পরীক্ষা দেবে না, আদতে কি এটাই তোমার ভবিষ্যৎ, নাকি তুমি এসকেপ করলে? তুমি যদি এসকেপ করো জায়গাটা থেকে, যেটা তোমার অ্যাকচুয়াল ডেস্টিনেশন, তাহলে কিন্তু তুমি ভয় পেয়ে গেলে। সেই ভয়টাকে কাটিয়ে তোমাকে আবারও লড়তে হবে, তোমাকে আবারও একবার উঠে দাঁড়াতে হবে। তোমার যদি স্বপ্ন মেডিকেল নিট কোয়ালিফাই হতে হয়। তো স্যার, অবশ্যই ডেফিনেট আমি আপনার সাথে সহমত হই। আমি আরেকটু যদি বিষয়টাকে একটু গম্ভীর বা একটু গুরুতর দিকে নিয়ে যাই, তো স্যার দেখুন, বর্তমানে তো পাবলিক এক্সামিনেশন মানে প্রিভেনশন অফ আনফেয়ার যেটাকে আমরা বলি, হ্যাঁ, তো আইন যথেষ্ট কঠোরভাবে জিনিসটাকে দেখেছে ফর আফটার সাম বিং অফ টাইম, রাইট? এন্ড নাকি আরো কিছু পরিবর্তন দরকার ছিল? আপনার কি মনে হয়? দেখুন, আইন যাই হোক না কেন, আইন সেটা হয়তো নতুন করে লাগু করা হয়েছে বা হবে, ইভেনচুয়ালি আরো নতুন রকম আইন সেখানে ইনকর্পোরেটেড হবে। আচ্ছা, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি সেটা এক্সিকিউট না হয়, যদি সেখানে লুপহোলস বেরিয়ে থাকে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। না, তাহলে আপনি বলছেন আইন ঠিক করে লাগু হয়েছে, তারপরে এক্সিকিউট কি হয়নি? এক্সিকিউশনের জায়গাতে কিন্তু যদি প্রপার ওয়েতে হতো, তাহলে কিন্তু জিনিসটার এতটা স্প্যান হতো না। জিনিসটা যে স্প্যানে এগিয়েছে, ছাত্ররা যেটা ফেস করেছে, সেটা কিন্তু হতো না যদি আইনটাকে কঠোরভাবে পালন করা হতো এবং এক্সিকিউশনের জায়গাতে ডিসিশন মেকিং এর জায়গাটা যদি তাড়াতাড়ি হতো। ডিসিশন মেকিং এর প্রবলেম তা আমরা দেখছি প্রতিনিয়ত কেন্দ্র শাসিত অঞ্চল, বেসিক্যালি যদি আমি দিল্লিকে টার্গেট করি স্যার, তো স্যার আমরা দেখছি যেমন এই যে ইয়ংস্টারদের যে পার্টি সিজেপি, ককরোচ জনতা পার্টি, এদের মনে যে একটা উদ্যম ইচ্ছা, রিজিড, এবং তারা যে নাছোড় বান্দা, তারা করবে। এবং আপনি দেখুন এই যে একটা সিনারিও ঘটছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি থেকে, এই ঘটনাটা এক্সাগারেট করে আমাদের কলকাতা পর্যন্ত চলে আসছে, এবং সেই সময় একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, একটি ছেলে বা মেয়ে একটি নিটের প্রিপারেশন নিচ্ছে। এটা কি আপনি মনে করেন শুধুই মাত্র সোশ্যাল মিডিয়ার একটা ক্রেজ, নাকি অন্য কিছু? এটা আমার ব্যক্তিগত ধারণা, পুরো জিনিসটার সদ্ব্যবহার করা হয়েছে সুযোগে। আচ্ছা, কারণ সিচুয়েশনটা হয়েছিল হচ্ছে একটা পরীক্ষার এক্সাম পেপার লিক হওয়া নিয়ে। সিচুয়েশনটা কিন্তু ওইটা, প্রোটেস্টটা করেছিলেন সোনাম ওয়াংচুক। তার উদ্দেশ্যটা কি ছিল? সেটা হচ্ছে পুরোপুরি এডুকেশন সিস্টেমের এগেনস্টে। সিজেপি যেটা করলো, এই সুযোগটার সদ্ব্যবহার করলো, যাতে করে আমি গভর্নমেন্টকে ছোটও করছি না, বড়ও করছি না, দ্যাট ইজ নট মাই কাইন্ড অফ ওয়ার্ক। ফ্যাক্ট ইজ তারা এই সিচুয়েশনটার সদ্ব্যবহার করেছে, এবং যেহেতু সেই পার্টিটার ইনফ্লুয়েন্সড হচ্ছে কিছু শিক্ষিত মানুষদের দ্বারা, তাদের মাইন্ডসেটটাতে স্টুডেন্টসরা কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েছে। যখন তাদেরকে বারবার করে দেখানো হচ্ছে অন টিভি
যে আমরা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পাস আউট, আমরা স্ট্যানফোর্ড থেকে পাস আউট, স্টুডেন্টরা দেখছে কি এরা প্রোটেস্ট করছে, তাহলে আমরা বাড়িতে বসে আছি কেন? Definitely they are kind of influencing those individuals যে না তোমরাও পথে নামো। এই ব্যাপারটাই হয়েছে এবং এটাই যতটা মিডিয়া সেটাকে কভার করার চেষ্টা করেছে, নানান ভাবে করেছে, এবং দ্যাট হ্যাজ ইনফ্লুয়েন্স দ্য এন্টায়ার সোসাইটি, দ্যাট হ্যাজ ইনফ্লুয়েন্স দ্য এন্টায়ার জেন জি টু গেট অ্যাটাচড উইথ দিস। এবং আমরা খুব পরিষ্কার একটা ভিজন, স্যার আপনিও সহমত হবেন, যে আমাদের এই এখনকার যে জেনারেশনটা জেন জি যেটাকে বলছি, তো দে আর ভেরি ইনফ্লুয়েন্সড। কিছু একটা ঘটছে সেটাকে যতটা পরিমাণে এক্সাগারেট করা যায় এবং সেখানের কনক্লুশনে আসা আগে পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে আদতে কি সেগুলো ঠিক না ভুল, সেগুলো তোমাদের উদ্দেশ্য এই প্রশ্নটা রইল, একটু খুঁটিয়ে দেখো তো, ঠিক না ভুল? স্যার আমি একটু যদি আরেকটু সাম ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আপনাকে যদি জিজ্ঞেস করি, বর্তমানে তো আমাদের রিজার্ভেশন সিস্টেম তো প্রায় উঠে যাওয়ার দিকে, মানে একেবারে সেই নিয়ে আন্দোলন, সেই নিয়ে অল্প বিস্তর সম্ভাবনা কিছু তো দেখা যাচ্ছে। স্যার স্যার আমি যদি একটুখানি এডুকেশন সিস্টেমের একটু জাস্ট বিসাইড কোশ্চেন করি, ইউ কুড সি ইজিলি দেয়ার ইজ রিজার্ভেশন সিস্টেম। যদি ভবিষ্যতে এরকম দেখা যায় যে আদতে কি এরকম সম্ভাবনা মানে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে রিজার্ভেশন সিস্টেম পুরোপুরি ভাবে উঠে যাবে? বিং পলিটিক্যালি কারেক্ট যদি আমাকে বলতে হয়, আমি নিজে একজন অ্যাসপিরেন্ট ছিলাম। আচ্ছা। এবং আমি নিজে জেনারেল ক্যান্ডিডেট। আচ্ছা। সো বেসিক্যালি ইফ আই স্টেট মাই ওভারভিউ, সেই সময় দাঁড়িয়ে যে সময় আমি প্রিপারেশন নিচ্ছি, একটা খুব সুন্দর গল্প বলি। আমি এবং আমার একটি বন্ধু একসাথে প্রিপারেশন নিচ্ছি। আমাদের সময় নিট ছিল না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। সবকটা টপিকই একসাথে পড়াশোনা হচ্ছে, একই ব্যাচে হচ্ছে। আমি কিন্তু জানি না সেই ক্যান্ডিডেটটি রিজার্ভেশন রয়েছে। পরীক্ষা দুজনেরই ভালো হলো, রেজাল্ট বেরোলো। আমার র্যাঙ্ক 1024, আমার বন্ধুটির র্যাঙ্ক নর্মালে নেই, এসসি কোটায় তার র্যাঙ্ক হচ্ছে 13 অল ইন্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু সেই পয়েন্ট অফ টাইমে খারাপ লেগেছিল। ইভেন এখনো দাঁড়িয়ে যদি আমি মার্কসের ডিস্ট্রিবিউশন দেখি, একটা এসসি ক্যান্ডিডেটকে নাম্বার পেতে হয় 177 থেকে 213-র মধ্যে, যেখানে একজন জেনারেল ক্যান্ডিডেটকে সরকারি কলেজে যদি পেতে হয় অ্যাবাভ 450। আমি বেসরকারি ছেড়ে দিলাম। তাহলে এই ডিসক্রিমিনেশন আগেও ছিল, এখনো থাকবে। কিন্তু এটাতে হঠাৎ করে যদি একটা রিজার্ভেশন সিস্টেমকে কমপ্লিটলি অফ করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা অ্যানোম্যালি তৈরি হবে সেই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে। কারণ কেউ ঠিক বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কার এই প্রাপ্য, কে এটা ডিজার্ভ করে। আজ একটা ব্রাহ্মণ বাড়িতেও কিন্তু পরিস্থিতি খারাপের জন্য সে ডিজার্ভ করতে পারে, বলতে পারে যে হ্যাঁ আমি ডিজার্ভিং। সিমিলারলি আরেকজন এসসি ক্যান্ডিডেট, তার বাড়ির অবস্থা ভালো, এদিকে সে কিন্তু এই সুযোগ সুবিধাটা জেনারেশন বাই জেনারেশন নিয়ে আসছে। সো গভর্নমেন্ট হ্যাজ টু টেক সার্টেন স্টেপস, সার্টেন ক্রাইটেরিয়াস। এই ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করাটা দরকার, এবং দ্যাট শুড বি মাচ মোর বেনিফিশিয়াল ফ্রম বোথ দ্য এন্ডস। এটা আমার মতামত। বাহ, মানে একটা খুব ক্লিয়ার একটা আমরা পার্সপেক্টিভ পেলাম যে রিজার্ভেশন সিস্টেম কোথাও গিয়ে মনে হলো যে একটা সময় ভ্যারি করতো এবং প্রচুর পরীক্ষার্থীর চোখে জলও এনে দিয়েছে। হয়তো আমার পাশের বন্ধুটার আর আমার প্রিপারেশন সেম, হয়তো আমার ভাই বা আমি আমার বোন দুজনে মিলে একই পরীক্ষা দিচ্ছি এবং আমি পাশ করতে পারলাম না, আমার বোন বা ভাই পাশ করে গেল, শুধুমাত্র রিজার্ভেশন একটি ক্যাটাগরির পরিমাপে। আদতে কি এটি ঠিক? এটি কি ঠিকভাবে পরিমাপ করা হয় একটি মেধাকে? আসুন জেনে নিই আরেকটু বিস্তারে। স্যার যদি এই যে আমরা যদি if I'm going to the political cadre, you know that this time, this present scenario, we have seen that our education ministry এবং
সেই যে সিস্টেমটাকে, সিজেপির যে এত বড় একটা গণ আন্দোলন, এবং তারা কনক্লুশন এবং রেজাল্টে নিয়ে এলো কি শিক্ষামন্ত্রী পদত্যাগ। এবং এটা আপনি দেখবেন যে ছাত্র আন্দোলনের ফলেই তারা একটা রেজাল্ট পেল। তাহলে তো এটা স্যার যখন খুশি হতে পারে। আজকে আমার মনে হবে না আমার পছন্দ হচ্ছে না এই সিস্টেম, আমি আমার মতন করে আমি আমার নাম্বার পাইনি। whether if I'm telling you my scenario at my time, in my university time, I have cracked NET after 3 times. তো সেই সময় স্যার যদি আমি গণ আন্দোলনে পদত্যাগ চাইতাম কারোর, এবং তার আনা মানবিক যে পদত্যাগ বা তার আনা যে মানবিক চিন্তা, সেটা কতটা স্যার একটা এডুকেশন, বা আপনি কিভাবে দেখছেন স্যার শিক্ষামন্ত্রী পদত্যাগ ছাত্র আন্দোলনের মাধ্যমে? আচ্ছা, এটা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হয় এনটিএ সম্পর্কে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা এই সংস্থাটা জবে থেকে নিট বা আরো যা যা এক্সামিনেশন আছে তার দায়িত্ব নিয়েছে, সেটা নেট হোক, সেটা ইউজিসি নেট হোক, সিএসআই নেট হোক, হোয়াট এভার মেবি, তারপর থেকে কিন্তু সিচুয়েশনটা টলমল। প্রত্যেকবারই কিন্তু কিছু না কিছু সমস্যা রাইজ করেছে। যতই দেখা যাক, আজ আমরা যখন নর্মাল ওএমআর শিটে পরীক্ষা দিয়েছি তখন কিন্তু এরকম প্রবলেম আমরা ফেস করিনি। ইনফ্যাক্ট আমাদের স্টুডেন্ট লাইফের কথাও বলছি। তো এবার এরকম একটা অবস্থাতে স্টুডেন্টরা একটা মুভমেন্টকে সাপোর্ট করেছে, যে মুভমেন্টটা তারা কিন্তু জানেও না যে এটা তার এজেন্ডা। তারা এসছে, তারা এসে কি দেখছে যে একটা পার্টি কিছু শিক্ষিত লোকেদের দ্বারা চালিত হচ্ছে এবং আমরাও সেই জায়গাটাকে যোগদান করি, খুব ভালো কথা। তারা কিন্তু তাদের এজেন্ডাটাও ক্লিয়ার না যে আমরা কিসের এগেনস্টে করছি। আমরা যে নিট সম্পর্কে বা নিট নিয়ে ব্যাপারটাকে ভাবছি, সেই এজেন্ডাটা তাদের কাছে, কিছু জনের কাছে হয়তো ক্লিয়ার থাকতে পারে, 90% কাছে ক্লিয়ার না। ইনফ্যাক্ট এমনও লোক শুনেছি যারা নিটের ফুল ফর্মটা পর্যন্ত জানে না, তারা এজেন্ডাতে চলে এসছে। এক্স্যাক্টলি। তো এই যদি সিনারিও হয়, যেখানে এটা তো র্যাটস রেস হয়ে গেল, দিস ইজ বেসিক্যালি এ র্যাটস রেস, যেখানে সবাই যা করছে আমিও তাই করব। কেন? আমি দুটো লাইমলাইটে আসতে পারবো, দুটো মানুষ আমাকে এসে বলবে, বা তুমি আন্দোলনে ছিলে, খুব ভালো কথা। দুটো তুমি ফেসবুকে পোস্ট করেছো, খুব ভালো কথা। ইফ ইউ আর সিকিং দিস চিপ পাবলিসিটি, প্লিজ নিজেদেরকে রেজিস্ট করো, পড়াশোনাতে মন দাও। আমি ওই যে ছেলেটি বলেছিল যে আমি কেন আন্দোলনে যোগদান করব, আমি নিজের বাড়িতে বসে প্রিপেয়ার্ড হব, সবাই তাকে ট্রোল করেছিল, আই সাপোর্ট দেম। কারণ সে অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা বুঝতে পেরেছে। রাদার দ্যান কোন একটা পার্টি সে নিজেদের সুবিধাটাকে জাহির করছে এবং স্টুডেন্টদেরকে ধেয়ে দিয়েছে যে তোমরাও করো, তাহলে একটা পলিটিক্যাল পার্টি যারা এস্টাবলিশড হয়ে আছে তাদেরকে নাড়ানো যাবে। আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, কিন্তু ইফ দিস ইজ দ্য সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু বেশি দিন এক্সিস্ট করার নয়। অ্যানার্কি তৈরি হয়ে যাবে, যেটা হয়েছে, এবং সেটা আরো বেশি করে হবে, প্রত্যেকটা স্টেটে হতে চলেছে, যদি তোমরা নিজেরা না রেজিস্ট করো। ডেফিনেটলি স্যার, মানে এটা আমি দেখে এবং বুঝে এটা অনেকটা মানে সেই র্যাট রেস, ডেফিনেটলি ইয়োর ওয়ার্ড ইজ ভেরি ডেফিনেট ফর দিস সেগমেন্ট। কারণ র্যাট রেস আপনি দেখবেন, মানে আমি নিজস্ব একটা অভিজ্ঞতা দিয়ে আপনাকে জাস্ট জিনিসটা ধরিয়ে দিতে চাই। এই আন্দোলনে শুধুমাত্র নিট অ্যাসপিরেন্টরা ছিল না স্যার, বহু এরকম ছেলে মেয়ে দেখা গেছে যারা শুধুমাত্র আন্দোলনে নিজেদের ফেসটাকে একবার ক্যামেরার সামনে আনতে চেয়েছিল, এবং শুধু ক্যামেরার সামনে আনেনি, আপনি হয়তো সহমত হবেন স্যার, তারা বহু বাজে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ, সিম্বল, পোস্টার বার্নিং, লটস অফ থিং দে হ্যাভ ডান। এবং সেই জায়গাটা এখন একটা স্যার ইনফ্লুয়েন্স কপি এই ব্যাপারটা চলে এসছে, যে দিল্লিতে আগে আমরা দেখেছি জেএনইউতে যেটা হয় সেটাই এখানে জেইউতে হয়, বা ওখানে যেরকম ধরনের একটা পলিটিক্যাল সেগমেন্ট সেটা এখানেই হচ্ছে কলকাতায়। তো এই যে আনস্টপেবল ব্যাপারটা থামছে না কোথাও গিয়ে, তো এর শেষ কোথায় হবে স্যার? এটা শেষ কি? একটা পরীক্ষার্থীকে আমি বলছি, বা আপনি বলছেন স্যার আপনি ভীষণ অভিজ্ঞ এই ব্যাপারে, এবং আপনি বলছেন পড়াশোনায় মন দাও, সেই ছাত্রটা সমস্ত কিছু ভুলে গিয়ে পড়াশোনায় মন দিচ্ছে, এবং প্রতিনিয়ত সে রাত দিন পড়াশোনা করছে, ম্যাথ প্র্যাকটিস করছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, সে মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু তার রেজাল্টে রিজার্ভেশন ক্যাটাগরি চলে আসছে, তার রেজাল্টে পেপার লিক হয়ে যাচ্ছে,
বারবার প্রতিনিয়ত তাকে ফেলিয়ারের সম্মুখীন হতে হচ্ছে, তাহলে একটি ছাত্রের ভাগ্য নির্ধারণ করে দেবে কি, যদি একটু বলেন স্যার। এটা খুব কঠিন বলা, কারণ এই যে প্রথম কথা হচ্ছে, আমি পড়াশোনার ব্যাপারটাকে যদি সাইড ওয়েজও রাখি, অ্যাডিশনাল যে ফ্যাক্টরস গুলো এখানে ইন্ট্রোডিউসড হচ্ছে, এই অ্যাডিশনাল ফ্যাক্টরস গুলো এখন ইদানিং ইন্ট্রোডিউসড হয়েছে, এবং সেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে কি জায়গায় যাচ্ছে কেউ জানে না। হয়তো হতেও পারে, পরে নাও হতে পারে, নোবডি নোস। তো একজন অ্যাসপিরেন্টের পক্ষে এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে জিনিসটাকে ইন্টারপ্রিট করাও খুব কঠিন, খুব কঠিন, যে আদেও যে জিনিসটা আমরা পড়াশোনা করছি সেটা কি কোনো কাজের কাজ লাগবে। ডেফিনেটলি। তো এই কোয়েশ্চেনটা, এটার সঠিক উত্তর দেওয়া, এটার আমি কেউ নেই। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি এটুকু বলতে পারি যে সে যদি কিছু না করে শুধুমাত্র এই ভরসায় বসে থাকে যে গভর্নমেন্টের জন্য আমার পড়াশোনা হলো না, গভর্নমেন্টের জন্য আমার নিট হলো না, আমি ডাক্তার হতে পারলাম না, নিয়ে সোসাইটিকে দোষে, তাহলে দ্যাট ইজ নট সাপোজ টু বি এ স্টুডেন্টস ওভারভিউ। সেটা হওয়া উচিত নয়। হার্ডলস আসবে, সেটা সাবজেক্চুয়াল হোক, সাবজেক্টের বাইরে হোক, সোসাইটি থেকে হোক, সোসাইটির বাইরে হোক, সেই হার্ডলস গুলোকে ওভারকাম করে নিজেদের যা ডিসিপ্লিন সেটাতে ফোকাস করতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমার এবং আর 5টা ক্যান্ডিডেটের মধ্যে কোনো তফাৎ থাকবে না, যদি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাইছো বা মনে করছো যাবে। ডেফিনেটলি স্যার, কিন্তু আপনি যদি স্যার এটা আরো আমাদের প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টদের কাছে একটু ক্লিয়ার করে দেন যে ফিউচার অফ মেডিকেল এডুকেশন, এর কি পরিবর্তন আসতে পারে আগামী 10 বছরে বলে মনে করেন আপনি, এই পরীক্ষা সংক্রান্ত? পরীক্ষা সংক্রান্ত পরিবর্তন, পরীক্ষা সংক্রান্ত পরিবর্তন, এবার যদি এক্সামিনেশন প্যাটার্ন সম্পর্কে বলি, সেখানে যদি এখন বিভিন্ন রকম টেকনোলজিক্যাল সাপোর্ট নেওয়া হয়, এনটিএ হচ্ছে একটা বেসিক লেভেল, যেখানে কি হচ্ছে, একটা স্টুডেন্ট একটা অপশন চুজ করছে, সেটা মার্ক হচ্ছে, এটা একটা বেসিক লেভেল। এবার এটাতে অ্যাডভান্সমেন্ট বলতে, যদি তারা অ্যাডভান্সমেন্টটা রিগার্ডিং তাদের সিকিউরিটি করে, রিগার্ডিং তাদের পেপার লিক না হতে পারে সেই জায়গা রেসপেক্টে করে, তাহলে বোধহয় বেটার। আচ্ছা, অ্যাডভান্সমেন্টটা হোক অ্যান্সার বার করার ক্ষেত্রে না, অ্যাডভান্সমেন্টটা হোক সিকিউরিটিতে। দ্যাট উইল হেল্প দ্য ক্যান্ডিডেট, দ্যাট উইল প্রমোট দ্য ক্যান্ডিডেট, দ্যাট উইল ইভেন হেল্প দ্য ক্যান্ডিডেট টু ফিক্স যে হ্যাঁ, আমি যে এক্সামটা দিতে চাইছি সেই এক্সামটাতে সঠিকভাবে এবং প্রপার ওয়েতে আমি এক্সামটা দিতে পারবো। এটা মানে শিক্ষাভিত্তিক একটা বা পরীক্ষা ভিত্তিক একটা পরিকাঠামোর থেকে আমরা মনে করব যে আমি যখন পরীক্ষাটা দিতে যাচ্ছি, আমার কাছে প্রত্যেকটি প্রশ্ন ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, এবং আমি যে পরীক্ষাটার দেওয়ার পর আমি কিছু এস্টাবলিশ করতে পারলাম, ইয়েস আমি পরের বারের জন্য এই পরীক্ষাতে বসতে পারবো। এবং আমি অনেক পরীক্ষার্থী দেখেছি স্যার, তারা 2টো প্রশ্ন করে আর পরীক্ষাটা সারাটা পরীক্ষা বসে থাকে, কিন্তু প্রিপেয়ার ওয়েল, দে হ্যাভ প্রিপেয়ার ডেফিনেটলি ওয়েল, বাট কোথাও গিয়ে সেই স্টপটা হয়ে যাচ্ছে। স্যার আমরা যদি আর একটু মানে, এখন তো স্যার পুরো ব্যাপারটাই এআই ভিত্তিক, তো এই যে অ্যাডাপটিভ একটা, আপনি যদি দেখেন আরো মানে অ্যাডাপটিভ টেস্টিং, মানে এনটিএ তো ডেফিনেটলি আমরা সিবিটি দিয়ে থাকি, কম্পিউটার বেসড টেস্ট, কিন্তু এখন অ্যাডাপটিভ একটা টেস্টিং হয়ে গেছে। তো সেই জায়গায় আধুনিক পদ্ধতি আপনি বললেন কিছুটা মানুষদেরকে বা ছেলে মেয়েদেরকে আর একটু এগিয়ে নিয়ে যেতে হবে, তাদেরকে এস্টাবলিশ করতে হবে, তারা ভাবছে, কিন্তু একবার নেট দেবার পর তারা আবার একবার নেট দিল। তো স্যার এই জায়গা থেকে আপনি কি মনে করেন স্যার যে এই যে নিট এক্সাম, এই নিট এক্সাম কি বছরে একাধিকবার হওয়া উচিত? আমার মনে হয় না এখনকার যে সিনারিও, তাতে বছরে 2বার করে যদি নিট এক্সাম হয়, সেই স্টুডেন্টকে ইনকর্পোরেট করার মতন কলেজ রয়েছে, অত সিট নেই প্রথম কথা। যেটা হতে পারে, যদি 2টো করে এক্সাম হয়, বেসরকারি কলেজগুলো তরতরিয়ে বেড়ে যাবে, এটাই হবে। তারা এই সুযোগটা নেবে, তারা স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করবে যে তোমরা কারি টাকা দিয়ে ভর্তি হও আমাদের কাছে, আমরা তোমাদের 2 বছর এখানে পড়াবো, 3 বছর রাশিয়াতে নিয়ে গিয়ে পড়াবো।
এটাই হবে। প্র্যাকটিক্যালি দেখবে ডিগ্রি বলে কিছু নেই, তোমরা এখানে এসে হাতুড়ে ডাক্তার হয়ে বসে থাকবে, এটাই হবে। বছরে দুবার নিট ইজ নট লজিক্যাল। বছরে একবারই নিট হোক, সেটা প্রপার ওয়েতে হোক, এবং স্টুডেন্টদেরকে সেই মেন্টাল প্রিপারেশনটা নিতে হবে যে আমরা একবার মিস করব মানে সেটা কিন্তু 1 বছরের জন্য। দে শুড হ্যাভ দ্যাট কাইন্ড অফ মাইন্ডসেট। মানে স্যার আমি মানে আপনার কথাটাতে এতটাই মানে ইনফ্লুয়েন্সড এবং আপনি বলতে ইন্সপায়ার হয়ে গেলাম, ব্যাপারটা মানে এতটাই একবার নিট মানে যদি দেখি একটা পরীক্ষার্থী হঠাৎ করে একবার বছরে নিটের জন্য খুব দারুণভাবে প্রিপারেশন নিল, এবং আপনি যে কথাটা বললেন খুব দামি একটি কথা যে প্রাইভেট কলেজগুলো দুম করে একটা জনবিস্ফোরণ ঘটাবে যে আমাদের এখানে প্রচুর সিট আছে, চলে এসো, এবং ছেলেমেয়েরা দৌড়াবেও গড্ডালিকা প্রবাহের মতো। কিন্তু আমরা তাতে কি খুশি হব? এক্স্যাক্টলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো না। স্যারের মুখেই তোমরা শুনলে। তো একটু যদি আমরা সেই বিষয়ে যদি আরেকটু স্যার আপনি যদি আমাদের সবাইকে একটু বলে দেন, এই যে মেডিকেল সিটের সংখ্যা আপনি বললেন যে বর্তমানে অতটা চাহিদার তুলনায় বাড়বে না বিভিন্ন রকম সরকারি কলেজে, তো আমি দেখেছি নিটে ভালো র্যাঙ্ক করলেও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেল। তো এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান কি স্যার? দেখুন, দীর্ঘমেয়াদী সমাধান বলতে সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে চুজ করতে হবে। কিরকম? কিছু প্রাইভেট কলেজ আছে, আমি নাম নেব না, সেগুলোতে কিন্তু প্রপার ওয়েতে তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। সেখানে যাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকবে, তারা যদি মনে করে যে সেইখানে তারা পড়ার মতন অবস্থা তাদের রয়েছে, ঘটিবাটি বিক্রি করে দাও, তাহলে ডেফিনেটলি দে ক্যান গো ফর দ্যাট। কিন্তু আদারওয়াইজ যদি তাদের সেই সাপোর্টটা না থাকে, আমি বলবো যে এই চেষ্টাটাও করা উচিত না। কারণ একটা মেডিকেল পড়া কিন্তু চারটিখানি ব্যাপার না। আমি অ্যামাউন্টটা ডিসক্লোজ করছি না, কিন্তু একটা প্রাইভেট কলেজে যদি তুমি মেডিকেল পড়তে চাও না, সেটা ব্যাঙ্গালোর হোক, সেটা কলকাতাতেও ইভেন র্যাঙ্ক ছাড়া that will take near about 25 to 30 lakhs. So if you have this support, then definitely go for it. Otherwise, prepare well. That is the only suggestion. স্যারকে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করে নিই। স্যার নিট এটার তাহলে প্রিপারেশন বা স্ট্র্যাটেজিটা এক্সাক্ট কি হতে পারে যদি একটু বলেন? এটা এক একজন এক এক ভাবে জিনিসটাকে ইন্টারপ্রিট করতে পারে। আচ্ছা, যেমন যদি একটু বলেন, মানে যদি আমার ওভারভিউ আমি দেই ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ, আমি কি করেছি বা আমিও আমার স্টুডেন্টসদেরকে সেইভাবে ইন্সপায়ার করি। তাদেরকে একটা গোটা উইক, সেই গোটা উইকের রেসপেক্টে জিনিসটাকে ভাঙতে হবে। কিরকম? মানে স্ট্র্যাটেজি বলছেন? হ্যাঁ, আমি স্ট্র্যাটেজি, এবার আমি ডিরেক্ট স্ট্র্যাটেজিতে ঢুকছি। আচ্ছা, হয়তো অনেক জায়গাতে তারা অনেক রকম শুনে এসছে, বাট আই থিঙ্ক এটা এফেক্টিভ হবে। কেন সেটা সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করব। ধরা যাক সোমবার একটা উইকের শুরু, সে কোনো একটা টপিক ইন্ট্রোডিউস করছে, টপিকটা পড়ব। সব সময় ভোরের দিকটাতে, যেটা আমার মনে হয়, মুখস্থের টপিকটা ধরা ভালো। যেমন ধরা যাক ডাইভার্সিটি অফ লাইফ ফর্মস ধরলো, তারপরে একটু বেলা সেই টপিকটার রেসপেক্টে এমসিকিউ তখন করলে হবে না। প্র্যাকটিস এবং পড়াশোনা দুটোকে সাইমালটেনিয়াসলি এগোতে হবে। ধরা যাক দুপুর 12টা থেকে 2টো, এই যে টাইম স্প্যানটা থাকে, মানুষের ঘুম পায়, পড়াতে ইচ্ছা হয় না। তো সেই টাইম পয়েন্টটাতে এমসিকিউটা কখন করতে হবে? রোববার রাত্রিবেলা যে টপিকটা পড়েছে সেইটাকে, সেই টপিকের এমসিকিউটাকে করতে হবে ওই 12টা থেকে 2টোর মধ্যে। সিমিলারলি দুপুরে 1 ঘন্টা গ্যাপ, আবার বিকেল 5টা থেকে 7টা সলিড পড়াশোনার সময়, মুখস্থের টপিক। 7টা থেকে 10টা এই টাইমটা অ্যানালিটিক্যাল কিছু। 10টা থেকে 11টা আবার প্র্যাকটিস। কোনটা? সকালবেলা ভোরবেলা যেটা পড়েছে। এই জিনিসটা যে তৈরি হলো সোমবারের রুটিন, এরকম প্রত্যেকটা দিনের রুটিন রেডি রাখতে হবে। এবং এভরি 7th ডে এই সেম জিনিস যেটা পড়েছে সেটাকে 10 মিনিটের জন্য হলেও সেই 7th ডেতে, মানে এই মঙ্গলবার হলে সামনের মঙ্গলবার, সেটাতে 1 ঘন্টা হলেও ইনভেস্ট করতে হবে। ইভেনচুয়ালি দেখতে পাবে মঙ্গলবার যে টপিকটা নিউ আনকোরা, সেটাতে যদি 4 ঘন্টা বা 3 ঘন্টা সময় লেগে থাকে,
ওই 1 সপ্তাহ পেরিয়ে সেই মঙ্গলবারটাতে কিন্তু সেটা 1.5 ঘন্টার মধ্যে নেমে যাবে। আচ্ছা। লজিকটা কি? আমরা যখন কোন একটা ইনফরমেশন ইনকর্পোরেট করছি সেটা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সে স্টোর হয়। সেটাকে যতবার আমরা নক করব সেটা ট্রান্সফর্মড হবে সেরিব্রাল কর্টেক্স। হ্যামারিং। বাহ। তো পার্মানেন্ট মেমোরিতে যদি শিফট করতে হয়, দ্যাট ইজ দ্য অনলি স্ট্র্যাটেজি। কারণ এভরি 7th ডে আমাদের মেমোরি যেটা পড়েছি সেটা 100% ওয়াশড আউট হয়ে যায়। তাই 7th ডেতে গিয়ে যদি আমরা সেটাকে নক করি তাহলে কিন্তু ইনফরমেশন স্টোর থাকবে। মেনলি রিসাইকেল বিন থেকে রিস্টোর করা। একদম। মানে একটা অসম্ভব সুন্দর, বলতে পারি শৌখিন একটা স্ট্র্যাটেজি। অবশ্যই ফলো করাটা সবার পক্ষে সম্ভব নয়, তাই জন্যই লাগে কিছু হাত, যেটা বাড়ানোর জন্য আমাদের বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন সবসময় তোমাদের জন্য আছে। আর কিছু হাত লাগে সহযোগিতার, এরকম কিছু বিশিষ্ট অধ্যাপকের। আমাদের বৈঠকি ইনস্টিটিউশন সবসময় এই ধরনের হেল্পের জন্য তোমাদের সাথে আছে। তো স্যার, আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে একটু চলে এসেছি। একটি বিশেষ সেগমেন্ট আমরা আজকে ইন্ট্রোডিউস করতে চলেছি। তো স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আমি কিছু আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করি, আশা করছি আপনি একদম ওই জেনজির ওই জায়গাটাকে হিট করতে পারবেন বলে মনে হচ্ছে। তো আর ইউ রেডি ফর দ্যাট? Yeah, I'm trying to. ওকে, লেটস স্টার্ট। স্যার, কিছু বেশ প্রশ্ন থাকবে, আমি স্যারকে জিজ্ঞেস করব একটু র্যাপিড ফায়ারের আন্দাজে। আর স্যার দেখি কিরকম সেই র্যাপিড ফায়ারের উত্তরগুলো দেয়। আর ইমাজিনারি তোমাদের উত্তরটাও তো জানাতে হবে কমেন্টের মাধ্যমে। তো স্যার একটা উত্তর দিক, আর দেখি তোমরা সেই উত্তরগুলোতে কতটা থামস আপ দিচ্ছ। তো স্যার, মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, what should be your first priority? NCERT or reference books? Definitely NCERT. But before the exam, focus on revisions or new topics. Revisions. Which subject is usually the toughest, physics or chemistry? Physics. What's more valuable, accuracy or speed? Accuracy. Daily study plan, fixed routine or the flexible routine? Fixed. Definitely fixed. Biggest success factor, what? Discipline or motivation, sir? Discipline. Motivation doesn't stay. What reduces stress more? Because we know we all are facing everyday stress and anxiety. Family support or the self-confidence? Self-confidence. Success depends more on hard work or smart work? Smart work. Very good. Everybody does hard work. এই যে নিট স্যার, এর ঘটনার পর পরীক্ষার উপর ছাত্রদের আস্থা কি কমেছে, না হ্যাঁ না? এই মুহূর্তে দাঁড়িয়ে বললে হয়তো কমেছে, কিন্তু ইভেনচুয়ালি হয়তো সেই জিনিসটাকে আবার রিকভার তারা করবে, এটা আমার ধারণা। পরীক্ষার নিরাপত্তা আরো কঠোর হওয়া উচিত? অবশ্যই না অবশ্যই নয়? ডেফিনেটলি উচিত। পেপার লিক, এটিকে রোধ করতে গেলে কোনটি বেশি জরুরি, আধুনিক প্রযুক্তি নাকি কঠোর আইন? কঠোর আইন। নিট সফল হতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ স্যার, সেলফ স্টাডি না কোচিং? কোচিং। সেলফ স্টাডিতে হবে না। সাফল্যের স্যার চাবিকাঠিটা কি আপনার মতে, ধারাবাহিক পরিশ্রম নাকি মেধা? এক্ষেত্রে ধারাবাহিক পরিশ্রম। ইন্টেলেক্ট অনেকেরই থাকে, কিন্তু ইন্টেলেকচুয়ালিটিটাকে একটা প্রপার ডিরেকশন দেওয়ার জন্য ওই পরিশ্রমটা করতে হয়। পরীক্ষার আগের রাতে কোনটি বেছে নেবেন, পর্যাপ্ত ঘুম নাকি আরো 1 ঘন্টা পড়া? পর্যাপ্ত ঘুম। 6 hours sleep is must. Everybody knows, যারা বায়োলজিক্যাল সায়েন্সের দেখছে তারাও জানে যে T3 T4 TSH এর জন্য, সিক্রেশনের জন্য 6 ঘন্টা ঘুম মাস্ট। প্লিজ ফলো, আমি সবাইকে বলবো এইটা অন্তত ফলো করো তোমরা। স্যার, আর বেশি নেই, 4টে প্রশ্ন। নিটে একটি পরিবর্তন আনার সুযোগ যদি আপনি পেতেন, কি করতেন? আবার ওএমআর শিটের সিস্টেমে নিয়ে আসতাম। শেষে মেনলি নিট পরীক্ষার্থীদের জন্য আপনার বার্তা, হার মানবে না, প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখো। হার মানবে না। আপনি কোনটি বেছে নেবেন, সব প্রশ্ন অ্যাটেম্প্ট করব নাকি শুধুমাত্র নিশ্চিত প্রশ্ন অ্যাটেন্ড করব? নিশ্চিত প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে প্রথম দিকটাতে, যেগুলোতে কনফিডেন্ট।
তারপরে যখন দেখছি যে পাস মার্কটা আমরা উঠছে না, একটা স্টুডেন্ট মনে করলো যে সে 120 নম্বরের উত্তর করে বসে আছে, কারণ তার বাইরে তার জানা নেই, তাহলে হবে না। তারপরে তাকে ওই কনসিয়াস গেসিং করতে হবে। আদারওয়াইজ সে যদি জেনারেল ক্যান্ডিডেট হয়, আমি মেনশন করেই বললাম, তার 450 নিচে পেয়ে লাভ নেই, সরকারি কলেজে পাবে না। Last but not the least, very important questions to you and all. Sir, আমাকে শুধু আপনি এটুকু বলুন, কঠোর অ্যান্টি পেপার লিক আইন কি ছাত্রদের আস্থা ফিরিয়ে আনবে না আনবে না? এটা ডিপেন্ড করছে, মানে কঠোর কথাটা খুব মানে ডাইসি একটা কথা, মানে এটার যে এক্সাক্ট কি এক্সপ্লেনেশন হতে পারে সেটা আমরা আগেও জেনেছি যে হ্যাঁ এই জিনিসটা খুব প্রপারলি মেইনটেইনড। এই প্রপারলি মেইনটেনেন্সের জায়গাটাতেই সবচেয়ে কম মেইনটেনেন্সের ব্যাপারগুলো চলে আসে। তাই আমরা এক একখানা করে খুব পলিটিক্যালি কারেক্ট কথা বলার চেষ্টা করি, তো যে কঠোর আইন বা প্রপার ডিসিপ্লিন এই ধরনের। তো এইগুলো হওয়া মানেই যে কিছু পরবর্তী ক্ষেত্রে হবে না এমনটা না। সো দ্য স্টুডেন্টস, they have to prepare for everything, mentally as well as intellectually as well as emotionally. এটাই আমার শেষ বার্তা। Sir, thank you so much for giving us time, sir. And দর্শক, তোমরা সবাই শুনলে যে আজকে আমাদের বিশেষ অতিথি মিস্টার শঙ্খ ব্যানার্জি একটি বিশেষ বার্তা দিলেন, অনেক কিছু বললেন, অনেক কিছু ইনফরমেশনস, মেডিকেল সায়েন্স, ওনার রিসার্চ এই পড়ানো নিয়ে এবং এই ছাত্র সমাজ নিয়ে এবং এই পেপার লিক তার সমস্ত ধরনের দিকগুলো আলোচনা করলেন উনি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ছাত্র সমাজকে এই মুহূর্তে এই রকম একটি গর্জে ওঠা সমাজের বিপক্ষে দাঁড়িয়ে কি করা উচিত এবং কি করা অনুচিত। তো সকলকে ধন্যবাদ। আবারও একটা আমরা পডকাস্টের নতুন একটি বিষয় নিয়ে নতুন ভাবে তোমাদের সামনে এলাম। এরকম আরো পডকাস্টের নতুন নতুন উদ্যোগ নিয়ে আমরা বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের সামনে আসব। তো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সবার জন্য বলে দিই, আপনারা যারা আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করতে চান তারা নিচে দেওয়া নাম্বার অথবা ইমেল আইডিতে সত্বর যোগাযোগ করুন যে you are interested to come over here and giving such various and important informations and share with us. So please come, don't be delay, come and meet with Shaunak sir at Boitoki Education Institution in Dom Dom. Thank you so much.